ওই এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। রাত্রেবেলা যেন শুভ সন্ধ্যা। এক্সপ্রেস অনলাইনের এই সান্ধ্যকালীন আলোচনা সভায় আমরা এই সপ্তাহে যে আলোচনা নিয়ে আপনাদের কাছে এলাম সেটা খুব স্বাভাবিকভাবেই যে ক্রীড়া জগৎ, বিশেষ করে ফুটবল, সার্বিকভাবে শিল্পাঞ্চল এবং গোটা রাজ্য তো বটেই, এবং জাতীয় ফুটবলে আমাদের অবস্থান কোথায়। এবং একটা কথা যেটা আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে যে এক সময়ে এই বাংলার মাঠ থেকে, অর্থাৎ ফুটবলের পীঠস্থান হিসাবে কলকাতা থেকে, যে জাতীয় এবং আন্তর্জাতিক ফুটবলে যারা একসময় মাঠ কাঁপিয়েছেন, সেই পিকে ব্যানার্জি, সেই চুনি গোস্বামী, সেই তুলসী দাস, সেই বলরাম, সেই জার্নেল সিং, সেই থংরাজ, সেই 60-এর দশকের সেই ক্রীড়া ব্যক্তিত্ব যাদের এক ডানে এক ডাকে সমস্ত দেশ চিনত, এবং যাদের মাঠের ওপরে, যাদের বুটের দুরন্ত সেই দৌড়ে প্রত্যেকটা মানুষের উদ্গ্রীব নজর থাকত, তারা আজ কোথায়? সম্ভবত নতুন প্রজন্মের কাছে তাদের নামটাও অতীত হয়ে গেছে, এবং অতীত দিনের যারা ফুটবলার, অতীত দিনের যারা ক্রীড়া ব্যক্তিত্ব, তারা আজকে কোথায়? তাদের কোনো যোগ্য সম্মান, তাদের প্রতি মানুষের যে ন্যূনতম যে সম্মানটুকু পাওয়া উচিত ছিল, আজকে তারা ইতিহাসের পাতায় থেকে গেছেন। ফলে আজকে আর তাদের নাম আর কেউ মুখে আনছেন না। অথচ এই 150 কোটি দেশের মানুষের কাছে খেলা নিয়ে যে উন্মাদনা, বিশেষ করে ফুটবল, ক্রিকেটের পরেই সম্ভবত আমাদের দেশে সবথেকে বেশি উন্মাদনা হচ্ছে ফুটবল নিয়ে। সেই ফুটবলে অবশ্যই বিশ্বের ফুটবলের তুলনায়, অর্থাৎ সার্বিকভাবে উন্নত দেশের যে ফুটবল, সেই ফুটবলের তুলনায় আমাদের দেশ এখনো পর্যন্ত কিন্তু বিশ্ব ফুটবলে, বিশেষ করে বিশ্ব ফুটবল কিংবা ফিফা কাপে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনোভাবে পৌঁছতে পারিনি। এবং বলা যায় যে এখনো পর্যন্ত ফিফা কাপে সার্বিকভাবে আমাদের দেশের র্যাঙ্কিং হচ্ছে 124, অর্থাৎ একটা র্যাঙ্কিং আছে এইটুকুই পর্যন্ত, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে 124 র্যাঙ্কিং এটা অবশ্যই কোনো উৎসাহ যোগায় না। আর এশিয়াডে আমাদের কিছু কিছু পারফরমেন্স অবশ্যই যথেষ্ট ভালো, এবং একসময় যথেষ্ট ভালো ছিল, বিশেষ করে 62, 68 এই যে বছরগুলো,
সেই এশিয়াডে আমাদের কিছু অবদান ছিল, সাফ গেমে আমাদের কিছু ভালো অবদান আছে। তবুও এশিয়াডেও আমাদের র্যাঙ্কিং সে 22 নম্বর র্যাঙ্কিংয়ে আমরা আছি। এবং ছোট ছোট দেশ লেবানন, এই সমস্ত দেশ তারা কিন্তু অনেক ওপরের দিকে এবং আমাদেরকে তারা ছাড়িয়ে গেছে। আজকে সার্বিকভাবে আমাদের রাজ্য জুড়ে খেলাধুলা এবং একই সঙ্গে ফুটবল, সেটা নিয়ে যে ধরনের আজকে একটা হতাশার চিত্র আমরা দেখতে পাই, সেই হতাশাটা কেন, কিসের জন্য, এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কী এবং সরকারি পলিসি বা কী হতে পারে এই ফুটবল নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে বিস্তৃত আলোচনাতে আমরা আসছি। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যিনি অংশ নেবেন তিনি সেল ফুটবলের সঙ্গে জড়িত এবং একসময় কলকাতা লিগ খেলেছেন এবং বিশিষ্ট ক্রীড়াবিদ, এবং একই সঙ্গে তিনি একজন ক্রীড়া সংগঠকও বটে, এবং একই সঙ্গে তিনি এক সময়ে কোচিং করেছেন ফুটবলের সমস্ত বিভিন্ন জায়গাতে, এবং দুর্গাপুরেও তিনি কোচিং করেছেন। এখন ক্রীড়া সংগঠক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন এবং সেলের বিভিন্ন টুর্নামেন্টে তিনি সুনামের সঙ্গে তিনি তার অবদান রাখতে পেরেছেন। সেই শুভাশিস মাইতি, যিনি দুর্গাপুরে অন্তত সন্তু নামে বেশি পরিচিত, সেই শুভাশিস মাইতি আজকে আমাদের সঙ্গে এই ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যে অনুষ্ঠান আমাদের হচ্ছে সেটা নিয়ে যোগ দিয়েছেন। অনেক ধন্যবাদ শুভাশিস বাবুকে যে উনি আমাদের সঙ্গে এলেন এবং আজকে যে ক্রীড়া নিয়ে যে আজকে আমাদের বিশ্বের যে সমস্ত র্যাঙ্কিংয়ে যেভাবে আমরা পিছিয়ে আসছি এবং কেন পিছিয়ে আসছি সেটা নিয়ে যে কাটাছেঁড়া করতে, সেটা নিয়ে পোস্টমর্টম করতে আজকে সম্ভবত সবথেকে যোগ্য মানুষ হচ্ছেন এই শুভাশিস মাইতি। শুভাশিস বাবু, আপনাকে এই অনুষ্ঠানে অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার। এবং আমি প্রথমেই আমার শুরুতে যে কথাগুলো আমি বলতে চাইছিলাম যে 1960, 1970 পর্যন্ত, 80 পর্যন্ত কলকাতা ফুটবল যেভাবে গোটা দেশকে একটা নতুন সমস্ত প্লেয়ার সাপ্লাই করেছে, যে সাপ্লাই লাইন হিসাবে ছিল এবং পীঠস্থান হিসাবে ছিল, সেই ফুটবলের আজকের আপনার চোখে সেই ফুটবলের আজকে তার কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই ফুটবল? প্রথম কথা, আপনি তো উপস্থাপনাটা ভালোই করেছেন। ফুটবল নিয়ে কাজ করতে গিয়ে বা ফুটবল একজন এখন দর্শক বা ফুটবল মাঠের লোক হিসাবে প্রথম কথাই বলি, খুব হতাশাজনক। কারণ আমরা যে সময়টা ফুটবল খেলেছি বা আমরা যে সময় খেলা দেখেছি, যাদের খেলা দেখে আমরা অনুপ্রাণিত হতাম, সেটা হচ্ছে গিয়ে 7-এর দশক, 8-এর দশক। তো আপনি তো 7-এর দশক অবধি বললেন, ইভেন 7-এর দশকের শেষের দিকে এবং 8-এর দশকেও শেষ অবধিও কিন্তু ফুটবলের উন্মাদনা ছিল আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলা। কারণ পশ্চিমবাংলা ছিল ফুটবলের প্রাণকেন্দ্র, বিশেষ করে কলকাতা লিগ। এবং কলকাতা লিগ বলতেই চলে আসে ইস্টবেঙ্গল, মোহনবাগান, 2 ক্লাব, এবং তার সাথে মোহামেডান। এই 3টে ক্লাবকে নিয়ে একটা মানুষের মধ্যে একটা মিথ তৈরি থাকে। তো এখন আমি দেখছি কলকাতা ফুটবলের অবস্থাও খুবই বাজে, এবং ভারতবর্ষটা আমি পরে যাচ্ছি, আন্তর্জাতিক তো আসবে, কথা বলতে বলতেই আসবে। তবে যেটা হচ্ছে গিয়ে ফুটবলটা এখন না মানে একটা কি বলবো, বিক্রি হয়ে গেছে। কীরকম বিক্রি? যদি তার শৈলী, ফুটবল শৈলী যেটা দেখার জন্যে রাতের পর রাত, ভোর রাত থেকে লাইন দিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ দেখার জন্য লোকে উদ্গ্রীব হয়ে থাকতো। এবং সবথেকে বড় কথা, পাড়ায় পাড়ায় রেডিও চালিয়ে বাবারা শুনতেন। আমরা যখন বড় হয়েছি তখন আমরা পাড়ায় পাড়ায় ইস্টবেঙ্গল মোহনবাগান, কে ইস্টবেঙ্গল সাপোর্টার, কে মোহনবাগান সাপোর্টার করে আলাদা করে আমরা নিজেদের মধ্যে খেলা শুরু করেছি। অনেক রেডিও ভাঙাও পড়েছে। তো এই যে এই উন্মাদনাটা দরকার, এই উন্মাদনাটা আমাদের এখন হারিয়ে গেছে। তার কারণ আছে। আমি যেহেতু শিল্পাঞ্চল থেকে মানুষ হয়েছি, দুর্গাপুর স্টিল সিটিতে আমার বাবা চাকরি করতেন। স্টিল সিটিতে তখন একটা জিনিস ছিল, সবাই তো বাইরে থেকে এসেছিলেন, সবাই বাইরে থেকে কাজের সন্ধানে এসেছিলেন।
এবং সেটা বলুন দুর্গাপুরের স্টিল টাউনশিপ, যেটা হচ্ছে দুর্গাপুর ফুটবল মানে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, পরবর্তী ক্ষেত্রে অ্যালো স্টিল প্ল্যান্ট এবং এমএমসি, বিওজিএল, এফসিআই, অ্যালস্ট্রম, যেটা এখন অ্যালস্ট্রম, আগে ছিল ওটা কি বল, যাই হোক, পরে এবিএল, হ্যাঁ এবিএল ছিল, ডিপিএল, সব থেকে পুরনো হচ্ছে গিয়ে ডিপিএল টাউনশিপ। ওই সময় কি হতো যে আমাদের প্রত্যেক পরিবারে না 2-3 জন করে আমরা ভাই বোন ছিলাম, এবং তখন এত কি বলবো, এখন যেটা হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চাকে এখন খুব স্যাচুরেটেড হয়ে গেছে এবং আত্মকেন্দ্রিক ফ্যামিলি হয়ে গেছে, এবং প্রত্যেকের ভেতরে এই আত্মকেন্দ্রিকতায় একটি করে বাচ্চা, তাকে কোন ভালো স্কুলে পড়ানো, এটা নিয়ে মা বাবার সাথে পাশাপাশি বাড়ির কম্পিটিশন। আর একটা হয়ে গেছে আধুনিকতার, যেমন আমরা সুফল পেয়েছি আবার কুফলও হয়েছে এই ফোন, সেলফোন। তো বিকেলবেলায় আমরা যেমন স্কুল থেকে আসতাম না, বা বলের শব্দ পেলে কখন আমরা এটা মানে বাক্সটা রেখে মাঠে যাব, এবং সিনিয়ররা খেলার পরে আমাদের একটু কখন জায়গা দেবে একটু আমরা ওয়েট করতাম। এখন তো সেই জিনিসটা একদম চলে গেছে। তার মধ্যেও দুর্গাপুরে তখন যারা বাইরে থেকে এসেছিলেন তারা অনেকেই কলকাতা থেকে এসেছিলেন, অনেক ফ্যামিলি কলকাতা বা মফস্বল শহর থেকে এসেছিলেন। তারা যখন প্রথম এখানে আসেন, তারা নিজেদের তাগিদেই, মানুষ তার নিজেদের তাগিদেই কোনো জিনিস সৃষ্টি করে। ঠিক তখনকার মানুষরাও রিক্রিয়েশনের জন্য ক্লাব তৈরি করেছিলেন, সেই ক্লাবে নিজেরাও খেলতেন, এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে দেখে উত্তরসূরি হিসেবে আমরাও খেলাধুলা শুরু করি। এবং তখনকার যারা সংগঠক ছিলেন তারা এরকম করতে করতে সাব ডিভিশন, দুর্গাপুর সাব ডিভিশন করলেন, মানে স্পোর্টস অ্যাসোসিয়েশন হলো, স্পোর্টসের অনেকগুলো উইংস হলো। ফুটবল প্রথম হলো, ফুটবল হচ্ছে আমাদের দুর্গাপুর সাব ডিভিশনের প্রথম আর কি মূল। তারপরে আর তার সাথে আস্তে আস্তে এলো ক্রিকেট, তারপরে অ্যাথলেটিক্স, তারপরে কিছুদিন হকি ছিল, এবং হকিটা খুব ক্ষণস্থায়ী ছিল। হকির একজন প্রবাদ ষষ্ঠী ঠাকুর ছিলেন, উনি যতদিন ছিলেন উনি দুর্গাপুরে হকিটাকে একটা তৈরি করেছিলেন জায়গায়। তার হাত দিয়ে অনেক ছেলে আজকে দুর্গাপুর স্কুলে চাকরি করছে, বেঙ্গল খেলেছে, অল ইন্ডিয়া খেলেছে। তো ঘটনাচক্রে আমি ওই টাউন ক্লাবের মেম্বার, সেখানে আমার সাথেই অনেকে আছে সিনিয়র মেম্বার যারা, তারা সব হকিতেই চাকরি পেয়েছে, হকি খেলেই চাকরি পেয়েছে, বেশ কিছু সিনিয়র দাদারা আছেন। কিন্তু ফুটবল নিয়ে বলতে গেলে ওই সময় আমরা কিন্তু একটা সময় খেলেছি খুব আনন্দে, মনের আনন্দে খেলেছি, খেলবো বলে খেলেছি। অনেক কিছু অপ্রতুলতা ছিল, ভালো কোচ ছিলেন না, পরে আমরা পেয়েছি। আমি খুব সৌভাগ্যবান যে দুর্গাপুরের প্রথম এনআইএস কোচ স্বপন গুহ, যিনি আজকে স্বর্গত, দুর্গাপুর একজন বিরাট ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছে। তো সেই স্বপনদার এতে প্রথম রবীন্দ্রভবন ফুটবল কোচিং ক্যাম্প শুরু হলো। সেখানে একদম ওয়েল ডিসিপ্লিনড এবং মানে ফুটবলের ন্যূনতম স্কিল তৈরি থেকে আরম্ভ করে তার শরীরের গঠন এবং তার মানসিক বিকাশ সমস্ত কিছু একটা ছাতার তলায় বিজ্ঞান ভিত্তিতে উনি শুরু করলেন। তারপরে উনি ওইখান থেকে আস্তে আস্তে 4-5টা ক্লাবকে উনি কোচিং করাতেন। হস্টেল এভিনিউ, আমরা কজন, দেশবন্ধু, এবং ওই সময়ে যে ক্লাব ফুটবলগুলো চলতো দুর্গাপুর সাব ডিভিশনের পরিচালনায়, নিজস্ব ক্লাবের উদ্যোগে যে ক্লাবগুলো চলতো, সেই ক্লাবগুলোতে প্রচুর ছেলে এসছে। এবং ওই সময়টা আমি বলছি 80-র দশকে, 90-র দশকে আরেকটা জিনিস না বললেই নয়, ওই সময় আন্ডার হাইট টুর্নামেন্টটা খুব হতো। যেই টুর্নামেন্টটা একটা ফুটবলারের ফুটবল খেলে বড় হওয়ার পেছনে একটা সোপান। কারণ আপনি ছোটবেলায় পাড়ায় পাড়ায় খেলছেন, রাস্তায় খেলছেন, তখন যদি আপনাকে কেউ সাইকেলে করে তুলে নিয়ে গিয়ে চল একটা টুর্নামেন্ট খেলবি, ভালো খেলা দেখলো, এরকম আমাদের বয়সী তখন কাকুরা ঘুরতেন, তারা তুলে নিতেন। আন্ডার হাইট খেলতাম, এমএমসি, রিবেল, বিওজিএল, এফসিআই, ইভেন আপ টু সগরভাঙ্গা অবধি খুব আন্ডার হাইট টুর্নামেন্ট চলতো। এবং ওইখান থেকে আমাদের সাথে অনেকেই তার পরবর্তী ক্ষেত্রে অনেকেই কলকাতা মাঠেও খেলেছেন। তার পরবর্তী আমাদের পরবর্তী জেনারেশনে যখন এরপরে আসে, তারপরে ধরুন আমাদের ওই সময় কলকাতা মাঠে খেলে গেছেন, আমরা তো ছোট ক্লাব খেলেছি, ওই সময় বড় ক্লাব খেলেছে দুর্গাপুরের ভূমিপুত্র হিসেবে সুব্রত সিনহা, রূপো, পরে গৌতম দে, সঞ্জয় মাঝি, বুবাই, এরা অনেকে এসছে যারা 3টে বড় টিমের হয়ে দুর্গাপুরের ভূমিপুত্র হিসেবে খেলেছে। দুর্গাপুরে এক্স ফুটবলার অনেকেই এসছেন, তারা চাকরি সূত্রে এসছেন,
আমরা মৃত্যুঞ্জয় বলি, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, তিনি আমাদের একটা সময় সেল টিমে, আমাদের ডিএস দুর্গাপুর স্টিল টিমের কোচ ছিলেন। চঞ্চল সমাজপতি, উনি আমাদের দুর্গাপুর স্টিল টিমের, আমরা যে বছর প্রথম চ্যাম্পিয়ন হলাম 1992 সালে দুর্গাপুরের স্টেডিয়ামে, তখন চঞ্চল সমাজপতির এতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো ওই সময়ে একটা ছিল যে খেলার প্রতি একটা ঐকান্তিক ছিল কি, বাবারা 3-4 ছেলে মেয়ে যে যার মতন পড়াশোনা করছে, একটা চাকরি পাবে। এইবার বলি, আপনি যে কথাটা বলতে গিয়ে প্রথমেই বলেছেন যে পলিসি, অবশ্যই একটা দেশের যে কোনো ক্রীড়া খাতে যদি তার নির্দিষ্ট ব্যয় এবং নির্দিষ্ট পরিকল্পনা না থাকে, তাহলে সে দেশের ক্রীড়া একটুখানি এগোয়, সেটা এগোয় ব্যক্তিগত নৈপুণ্যে, কিছু কিছু ওই স্ফুলিঙ্গ বেরিয়ে যায়। কিন্তু ওভারঅল একটা অগ্নিকুণ্ড বেরোতে গেলে, তার জন্য সার্বিকভাবে বেরোতে গেলে সার্বিক পরিকল্পনা চাই। যেই পরিকল্পনাটার অভাব, আমি ভারতবর্ষকে দোষী করব না, আমাদের মতন এরকম কিছু দক্ষিণ এশিয়ার কিছু করাপ্টেড দেশে সম্ভব না। স্পোর্টস হচ্ছে এমন একটা জিনিস, আমার ছোটবেলায় আমার স্যার ছিলেন অনিল দাস, উনি ইংলিশের অধ্যাপক ছিলেন, আমাদেরকে পড়াতেন, আমি সুব্রত পড়তাম, তখন উনি বলতেন স্পোর্টসম্যান ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। মানে আপনি স্পোর্টসম্যান হলে আপনি যে বড় প্লেয়ার হবেন, নট দ্যাট, কিন্তু আপনি যদি স্পোর্টস করে থাকেন, সেটা ফুটবলটা উনি স্পেশালি ফুটবলটাকেই বলতেন একটা শৃঙ্খলা, একদম একদম চরিত্র। এই প্রসঙ্গে আমার একটা কথা আছে, ছোট্ট কথা, সেটা হচ্ছে যে ব্রিটিশরা যেহেতু ক্রিকেটে প্রায় জনক বলা যায়, ব্রিটিশদের মধ্যে একটা কথা আছে, ওরা কিন্তু ডিসিপ্লিনের সঙ্গে ক্রিকেটকে একসঙ্গে করে দেখে, এবং যদি কারোর একটুখানি ডিসিপ্লিনে যদি কোথাও খামতি দেখে, তখন ওরা কিন্তু বলে যে ইউ ডোন্ট নো ক্রিকেট। এটা কিন্তু ওদের একটা খুব বড় জিনিস। হ্যাঁ, মানে ওরা ওদের জায়গা থেকে ওই দৃষ্টিভঙ্গিতে ওরা নিজের মননটাকে তৈরি করেছে, এবং অ্যাকচুয়ালি যারা সৃষ্টি করে তাদের ফলোয়ার হয় তার পরের জেনারেশন। এইবার ওইটা হতে হতে একটা মিথ তৈরি হয়ে যায়। আমাদেরও ভারতবর্ষে আপনি যে বললেন 70 দশক, 60-এর দশক, 50 দশকের শেষ দিক থেকেই বলুন, দিয়ে এটা যে চলেছিল 50, 60, 70, ওই সময় আমাদের খালি পায়ে ইংল্যান্ডে গিয়ে আমাদের সামাদ সাহেব 4 গোল করেও এসছেন। ওই সময় মানুষ খালি পায়ে, তো ফার্স্ট হাফ অবধি তো সবাই ওকে নিয়ে টিটকিরি করছিল। তারপরে তো উনি, মানে আমি বলছি ওই সময় কিছু স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, এবং সামাদ সাহেব আর রহিম সাহেব তারপরে কোচ হলেন, ওনার তত্ত্বাবধানে তখন মানে অনেক অনেক বড় বড় প্লেয়ার আমাদের নক্ষত্র এসেছিলেন। যে সময় আমরা অলিম্পিকেও গেছি ফুটবল নিয়ে, আমরা বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডেও আমরা ক্রস করেছি, আর এশিয়ান গেমসে তো আমরা পরবর্তী ক্ষেত্রে সোনাও পেয়েছি। পরবর্তী ক্ষেত্রে যেটা চলে আসছে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় মূলত কলকাতা ভিত্তিক ফুটবল, এবং কলকাতাকে বলা হতো ফুটবলের মানে পীঠস্থান, এবং এই পীঠস্থান তৈরিও করেছেন কিছু ব্যক্তি, মানে যেমন ধরুন জ্যোতিষ গুহ, যেমন ধরুন ধীরেন দে, যেমন তার পরবর্তী ক্ষেত্রে শৈলেন মান্না আমাদের ভারত জোড়া নাম করে আসার পরে উনি মোহনবাগান ক্লাবে আসেন। এরকম কিছু মানুষ এসছেন যারা ক্লাবের সাথে যুক্ত হয়ে ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্যে, এবং তারা ফুটবলার খুঁজেছেন, এবং সেই ফুটবলারদেরকে সঠিক জায়গা থেকে নিয়ে এসে বড় টিম খেলতে পারলে তখন চাকরি ছিল। এবং এইটা যখন প্রথম থেকে চালু হলো, তারপরে ওই সময় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যখন কংগ্রেসি আমলে একটার পর একটা নো প্রফিট নো লস হবে, কিন্তু মানুষের কর্মসংস্থান চাই, তো এই কর্মসংস্থানের লক্ষ্যে ভারত তখন হেভি ইন্ডাস্ট্রি গড়ে, এবং ভারত যখন হেভি ইন্ডাস্ট্রি গড়ে তখন মানুষ বেকার চারিদিকে, তাদেরকে সংস্থান দেওয়া হয়, এবং তখন প্রচুর পিএসইউ হয়, মানে আমরা যেটাকে পরবর্তী ক্ষেত্রে বলছি পাবলিক সেক্টর। এবং পাবলিক সেক্টরে একটা সময় ছিল, আমি ওটাকে ক্রীড়া নীতি বলবো না, সরকারের ক্রীড়া নীতি বলবো না, পাবলিক সেক্টরগুলো হওয়াতে তখন একটা ওই সময় ধরুন আপনি পাবলিক সেক্টরের একটা কোনো আধিকারিক, আপনি খেলাটা ভালোবাসেন, আপনি একটা কিছু খেলোয়াড় প্লেয়ারকে নিয়ে টিম করলেন, এরকম পিএসইউতে তখন টিম হতে শুরু করলো। দেখুন পোর্ট, আমরা যখন খেলেছি পোর্ট ট্রাস্ট, আপনার রেল, তারপরে আপনার সেন্ট্রাল এক্সাইজ, তারপরে আপনার ব্যাংক তো আছে, ব্যাংক তো অনেকগুলো ব্যাংক টিম করতো একদম। আচ্ছা, তারপরে আপনার সেন্ট্রাল এক্সাইজ, পোর্ট, রেলের আবার ইস্টার্ন রেল, বিএন রেল আলাদা ছিল, হ্যাঁ এরকম। এবং তারপরে তো এলো সেল, ভেল, হ্যাল, এগুলো প্রচুর মানে পাবলিক সেক্টর এলো। পাবলিক সেক্টর তখন করলো ব্যক্তিগত এতে ফুটবলের বা যে কোনো স্পোর্টসেই ওরা তখন নিতে থাকলো, প্লেয়ার রিক্রুট করতো। ওই সময়টা দেখুন, আপনি ঠিক দেখুন 60-এর দশকের মাঝামাঝি থেকে
আপনি 92, আমরা 90, 92, 94, আপনি 2000 অবধি, 2002 অবধিও খুব মেরে কেটে 2002 থেকে 3-4 অবধি যতদিন পিএসইউ আপনার সামনাসামনি মানে একদম ফ্রন্টেতে চলেছে, যতদিন পিএসইউকে নিয়ে মানুষের একটা সুন্দর ছিল যে পিএসইউ মানে একটা সুচিন্তিত জায়গা, চাকরি সংস্থানের একটা সুচিন্তিত জায়গা, সেই দিন অবধি কিন্তু আমাদের প্লেয়ার রিক্রুট হয়েছে, এমনি মানুষও রিক্রুট হয়েছে যে যে ব্যাপারে পারদর্শী, সেই ইঞ্জিনিয়ার বলুন, ডাক্তার বলুন, কারণ কর্মক্ষেত্রের পরিধিটা অনেক বড় ছিল, সব কিছুর সাথে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে টেকনিশিয়ানের সাথে 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 প্লেয়াররাও রিক্রুট হতো। এবার কেন্দ্রীয় সরকার একের পর এক এসছে গেছে, তারপরে তো মানে একটা সরকার যখন ছিল তখন হচ্ছে কংগ্রেস দ্বারা পরিচালিত কিছু সহযোগীদের নিয়ে, পরে এলো বিজেপি সরকার। তো বিজেপি সরকার এসে তো পুরো কেন্দ্রীয় জায়গা থেকে পিএসইউটাকেই তুলে দেওয়ার চেষ্টা করতে থাকলো। এবার এই যে পিএসইউ যদি তুলে দেয় তাহলে সাধারণ মানুষেরই তো রিক্রুটমেন্ট কমে যাচ্ছে, সেখানে আর প্লেয়ারটা নেব কী করে? সেই জায়গাটা দাঁড়িয়ে একটা যদি কোনো সরকার একটা প্লেয়ার মানে স্পোর্টসের জন্য নীতি তৈরি করতো, আমার মনে হয় তাহলে খেলাধুলার মাঠে আরও ছেলে আসতো। কারণ কি দেখুন, এন্ড অফ দ্য ডে একটা ছেলে বাড়িতে সে, আমি ধরুন প্র্যাকটিস করে গেলাম বাড়িতে, দিনের পর দিন প্র্যাকটিস করছি, অন্য কাজে যাচ্ছি না, তখন বাড়িতে একটা আশা করবে আমি খেলে কি করব। আমি যদি এটা বোঝাতে পারি যে না আমি খেলে যদি ন্যাশনাল খেলি, বা আমি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলি, বা আমি যদি জাতীয় দলে খেলি, বা আমি যদি জাতীয় রেল খেলি, জাতীয় সেল খেলি, বা আমি জাতীয় টিমে রিপ্রেজেন্ট করি, আমি এই ক্রেডেন্সিয়ালে আমি ওই এখানে অ্যাপ্লাই করতে পারবো। তখন বিদ্যুতেও মানে আপনাদের ভবানী ভবনে যেটা ছিল ডিভিসিও প্রচুর প্লেয়ার নিয়েছে, দীর্ঘদিন ধরে ওরা প্লেয়ার রিক্রুট করেছে। তো এই জিনিসগুলো যখন কমতে থাকলো আপনার 90 দশকের শেষের দিক থেকে, তারপরে আস্তে আস্তে মানুষের মানে যারা আর কি সুচিন্তিত লোক, যে সমস্ত বাড়িতে ছেলে মেয়ে একটা দুটো করে হচ্ছে, তারা তো একটা জেনারেলাইজড করে দিচ্ছে যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা হয়ে বড় হতে হবে। খেলার মাঠে না আসার জন্য আমরাও দায়ী আছি, আমরা যারা বাবা মা হয়েছি। কিন্তু আর একটা কারণ হচ্ছে কি, খুব এটা বাণিজ্যিকরণ হয়ে গেছে। ক্লাবগুলো বড় টিমে খেলার যে এটা ছিল, বড় টিমগুলো এখন ওই আইএসএল আসার পরে, আই লিগ আসার পরে, এগুলো বড় বড় কোম্পানি ফ্র্যাঞ্চাইজি ঢুকে গিয়ে এই ক্লাবগুলোকে কিনেছে। ক্লাবের ভেতরের যে চালিকা শক্তি, যে সমস্ত মানুষরা ছিলেন, তাদের ভাবনা চিন্তার কিছুটা প্রভাব তো প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পড়তো। এখন সেই জায়গাটাকে ব্লক হয়ে গেছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের প্রথম হচ্ছে গিয়ে ক্রীড়া নীতি আনতে হবে। যে সরকারি আমরা এই মুহূর্তে খুব দুঃখের সঙ্গে বলছি, ভারতবর্ষের অর্থনৈতিক যে জিডিপি আছে না, তার থেকেও কিন্তু অত্যন্ত আরও নিচে জিডিপি হচ্ছে আফ্রিকান দেশগুলো। দেখুন ক্যামেরুন, নাইজেরিয়া, মরক্কোকে বলছি না, মরক্কোটা যেহেতু একদম এই চ্যানেলের ওপরে, জাস্ট ওদিকে ইটালি আর এদিকে মরক্কো, মানে ওরা ওদের প্লেয়াররা অনেক ইউরোপ লিগে খেলার জন্য ওরা ব্যস্ত থাকে। আর মরক্কো আমাদের থেকে উন্নত, কিন্তু আমি যেগুলো বললাম ক্যামেরুন, নাইজেরিয়া, আলজেরিয়া, এই সমস্ত টিমের কিন্তু অত্যন্ত ওদের এগুলো খারাপ। কিন্তু দেখুন ওখানে আমার মনে হয় বিশ্ব র্যাঙ্কিং এ অনেক উঁচুতে আছে ওরা। তো সেই জায়গাটা ক্যামেরুনের খেলা তো আমরা দেখেইছি, প্রায় সেমিফাইনাল পর্যন্ত গেছেও, মারাদোনার সময় তো গেছেও ক্যামেরুন, রজার মিল্লা। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমি বলতে চাইছি একটা কথা, যে যতক্ষণ না আরেকটা খুব বড় পয়েন্ট, আপনাদের এই চ্যানেলে, আপনাদের এই বৈদ্যুতিক মাধ্যমে আমার মনে হয় 2005-06 আমি আর সুব্রত বসেছিলাম, রূপো, আমরা দুজনেই একটা জায়গায় একমত হয়েছিলাম, যতক্ষণ না ফুটবলটাকে স্কুল স্তরে না নামিয়ে আনা যাচ্ছে, স্কুল স্তরে পাঠ্যতে ফুটবলটাকে একদম করতে হবে, ম্যান্ডেটারি করতে হবে। ফুটবল না, স্পোর্টস। এবার স্পোর্টস হলেই আমাদের সাধারণভাবে আমাদের বাঙালিদের বা ভারতবর্ষের নিম্ন মধ্যবিত্তদের মধ্যে ফুটবলটা চলেই আসে একদম। তো এই জায়গাটা থেকে আস্তে আস্তে আমি সেদিন একজন আমাদের স্যারেরা ছিলেন, আমাদের আশিস জব্বর ফুটবল টুর্নামেন্টে আমরা পরিচালনা করি হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের। তো ওখানে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে ইনভাইট করি। আমাদের উচ্চ নেতৃত্ব থেকে এটা বলা আছে যে মাঠে যারা স্পোর্টস পার্সোনালিটি তারাই থাকবে, তারাই ডিসিশন দেবে। তো আমি সাধুবাদ জানিয়েছি আমাদের সমস্ত ক্রীড়া শিক্ষকদেরকে আমরা এনেছিলাম, ক্রীড়া শিক্ষক যাদের হাতে আমরা পড়াশোনা করেছি, তারা ওনারাই বলছিলেন এখন আর ক্রীড়া শিক্ষক রিক্রুটমেন্ট প্রায় বন্ধ। এবার চিন্তা করুন, একটা স্কুলে যদি একজন ক্রীড়ার ক্লাসই না থাকে,
তাহলে ছেলেরা একটা পিরিয়ডের পরে যদি খেলার ইচ্ছেটা না থাকে বা সুযোগটা না পায়, তাহলে তার মনের মধ্যে যেমন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে, ঠিক অবশ্যই দরকার, ইংরেজি পড়ছে, সেটা যেমন চর্চার মধ্যে হতে হতে সেটা তার ভেতরে একটা ইনবিল্ট হচ্ছে। তো আমি যদি জানি যে আমার পড়াশোনার মধ্যে আমার একটা ক্রীড়াও একটা সাবজেক্ট আছে, আমাকে ওই জায়গাটায় ভালো করতে হবে, তাহলে তো আমি স্কুল টিম খেলবো, স্কুল জাতীয় টিম খেলবো। আমাদের ওই সময় সুব্রত কাপ ছিল, শুনেছেন না জানেন? তো সুব্রত কাপ অল ইন্ডিয়া হতো দিল্লিতে, তো সুব্রত কাপে আমরা খেলার জন্য এ হয়ে থাকতাম, মানে কি বলবো, উদ্গ্রীব হয়ে থাকতাম, প্রচন্ড লড়াই হতো স্কুল টিম, এবং এটা খুব একেবারে খুব প্রেস্টিজিয়াস ফুটবল টুর্নামেন্ট ছিল। এবং এই টুর্নামেন্টে চান্স পাওয়ার জন্য স্কুলের ক্লাস সেট থেকে সেকশন থেকে সেকশনে সিলেকশন হতো। এবং শুধু আমি দুর্গাপুর শিল্পাঞ্চলের কথা বলছি না, সুব্রত কাপ খেলার জন্য মধ্যমগ্রাম তখন টাইম অ্যান্ড এগেন আমাদের ফাইনালে খেলতে গেছে। মধ্যমগ্রামের একটা রাজ্য সরকার স্কুল। এবার আপনি দেখুন, রাজ্য সরকার পরিচালিত আমাদের দুর্গাপুরেই ধরছি, স্কুল কোথায় বলুন না? আমাদের এখানে দুর্গাপুরের মধ্যে সবই তো ইংলিশ মিডিয়াম স্কুল। যে কটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দ্বারা অনুমোদিত বা এমএমসি দ্বারা অনুমোদিত বা এফসিআই দ্বারা অনুমোদিত, সেগুলো তো আজ বন্ধ, প্রায় বন্ধ। দুর্গাপুরে একটি টিম করে একটি চলছে, ডিপিএল একটি চলে, ডিপিএল বয়েজ আর ডিপিএল গার্লস। বয়েজটা চলছে কিনা জানি না, গার্লসটা চলে। সারা দুর্গাপুরে তখন স্কুল ফুটবলের একটা উন্মাদনা ছিল, রমরমা ছিল। আর স্কুল ফুটবল, যেটা বলতে গিয়ে আবারও বলছি, স্কুল ফুটবল আর আন্ডার হাইট, এই দুটো যদি সমান তালে আবার ফিরিয়ে আনা যায়, মানে করতে হবে, আমাদেরকেই করতে হবে, তার জন্য দায়ভার আমাদেরই নিতে হবে। আমাদের যারা আমাদের মতন সিনিয়র প্লেয়ার, না শুধু ক্রীড়া সংগঠক হলে হবে না, যারা পুরনো প্লেয়ার, যারা ফুটবল খেলেই আজকে রুজি রোজগার করছে এবং নিজ স্ব স্থানে প্রতিষ্ঠিত, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের এই মাধ্যম দিয়ে আমি তাদের কাছে, না কিন্তু আপনি এটা বলছেন ঠিকই, কিন্তু যে কথাটা তার আগে আপনি বললেন এটাও খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোচিং করেছেন বা আপনি বলছেন যে স্কুলে আজকে খেলার ওপরে নজর দিতে হবে এবং বিশেষ নজরদারি চালাতে হবে এবং বাচ্চাদেরকে ক্রীড়া সম্পর্কে সচেতন করতে হবে, হ্যাঁ, এবং প্লেয়ার তৈরি করতে হবে একেবারে প্রাইমারি স্তর থেকে একদম। অথচ কিন্তু তারা ধীরে ধীরে যখন একটা ক্রীড়াকে, আজকে ক্রীড়া কোনো পেশা হচ্ছে না, অথচ আমরা বিদেশে দেখেছি ক্রীড়া একটা আলাদা পেশা হতে পারে। এবং যতখানি এটা তো ঠিক যে আজকের দিনে কলকাতা মাঠে এক এক বিদেশি প্লেয়ারদেরকে যাদেরকে আনা হয়, অথবা অন্য রাজ্য থেকে যে প্লেয়াররা যারা আসেন, তারা যে পরিমাণ আজকে টাকা পান, এক সময়ে কলকাতা মাঠে এই ধরনের টাকা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেটা পাচ্ছে না, পাচ্ছে তো এমনকি অস্ট্রেলিয়া থেকেও লোক আসছে, এবং এবারেই আছে অস্ট্রেলিয়া থেকে এসেছেন, বাকি তো যেগুলো আছে বিভিন্ন ইউরোপিয়ান কাপ থেকে, হ্যাঁ ইউরোপের থেকে আসছে, মানে স্পেন থেকেও এসেছে, কোচকেও আনতে হচ্ছে আমাদের বাইরে, এবং চিমার মতো প্লেয়ারকেও আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, যে কথাটা আপনি বললেন, যে আজকে যদি আপনি কোচ হিসাবে যদি একেবারে শিশু স্তর থেকে যদি বাচ্চাদেরকে যদি মাঠে যদি নামানো না যায়, তাহলে, এবং নামালেও তাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যতে তো আমাদের, আমরা তো ভবিষ্যতে ক্রীড়ার নীতিটা চেঞ্জ করতে পারবো না। আমরা যারা ক্রীড়া সংগঠক বা কোচ বা এক্স প্লেয়ার যারা, আমরা শুধু একটাই করতে পারবো, যে সমস্ত বাচ্চাগুলো ওই বিকেল বেলায় যারা ওই মোবাইল ঘাঁটে বা পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে বেরিয়ে যায়, তাদেরকে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে বুঝিয়ে যদি মাঠমুখী করতে পারি, এইটা আমরা পারবো, এবং তাদেরকে প্রপার ট্রেনিংটা দিতে পারবো। আমি বলছি না যে আমরা একদম সায়েন্টিফিক মানে যেখানে যারা ধরুন কোর্স করে আসছে, কোচিং কোর্স করে আছে, আমাদের দুর্গাপুরে বলতে গিয়ে বলি, দুর্গাপুরে এই সময়ের মধ্যে 3-4-5 জায়গায় কিন্তু কোচিং শুরু হয়েছে। এটা একটা দুর্গাপুরের মধ্যে একটা সদার্থক পথ। আমারই পরিচিত মানিক পত্রনবিশ, ও আমার সাথে ওয়ারি খেলেছে, সুনামের সঙ্গে খেলেছে। আচ্ছা, সৌরভ সেন এবং গৌরব চ্যাটার্জি, সুকান্ত, মানে ওনারা তানসেনে, স্বপন সরকার অত্যন্ত ভালো প্লেয়ার ছিলেন, এখন এরা কিন্তু কোচিং ক্লাব চালাচ্ছেন। আমরা কিন্তু এদেরকে এই টুর্নামেন্টের, আমরা যে টুর্নামেন্টটা করি সেখান থেকে আমরা মাঠে ঘুরে
আমরা যেখানে 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 মানে বলের দরকার, যারা সারা বছর ধরে ফুটবলটা নিয়ে পড়ে আছে তাদেরকে আমরা বল দেওয়া শুরু করেছি আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট থেকে। এটা মানে আমি, যেহেতু আপনি আমাকে ডেকেছেন, আমার জুরিডিকশনের মধ্যে যেটা আছে আমি সেটাই বলছি। নিশ্চয়ই এরকম কাজ অনেকেই করছেন। না, আমি যেটা বলতে চাইছি, আপনি ঠিকই আছে, আপনি সংগঠক হিসাবে অনেকগুলো আপনি খেলার অনেকগুলো টুর্নামেন্টের আপনি সংগঠন করেন, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা বয়স পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু আর মাঠে খুঁজে পাচ্ছি না। বিশেষ করে স্কুল পেরিয়ে যাওয়ার পর তাদেরকে আমরা মাঠে খুঁজে পাচ্ছি না। হয় তাদের পাঠানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে, নয় অন্যান্য পেশাভিত্তিক যে কোর্স আছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওইটা তো আপনাকে আমি প্রথমেই বললাম যে আমরা প্রথম সেলফ ওরিয়েন্টেড হয়ে গেছি। আমি নিজেকে তার বাইরে রাখবো না। তো আমি, আমার ছেলে এই কিছুদিন আগে ইউরো কাপ দেখে এলো এতে জার্মানে, তো ছেলের সাথে আলাপ করছিলাম, এইটা নিয়ে আলাপচারিতা চলছিল। বলছে ওখানে খুব ছোটোবেলা থেকে ওরা ট্যালেন্ট সার্চ করে, ট্যালেন্ট সার্চ করার পরে সেই দেশের রাষ্ট্র একটা বয়সের পর থেকে তাদেরকে তার পুরো তাকে সংরক্ষণ করে তার দায়ভারটা নিয়ে নেয়, দত্তক নিয়ে নেয়। হ্যাঁ, দত্তকই বলতে পারেন। হ্যাঁ, তো তার খাওয়া পড়া স্কুলিংটাও তারা করায়, মানে যে যে ইভেন্টে যাবে তাদেরকে নিয়ে নেয়। আমি অত দূরে যাচ্ছি না, এটা তো অনেক উন্নততর ওরা বিশ্ব, ইউরোপ তারা করে, কিন্তু আমাদের দেশে তো 70, 80, 90 দশক অবধি তো দেখা গেছে যে যারা ভালো ফুটবল খেলে প্রতিষ্ঠিত হওয়া গেছে। কারণ কি, তখন ওই সমস্ত জায়গায় ভালো খেললে লক্ষ্য থাকতো, আমরা এখান থেকে কলকাতা মাঠে গিয়ে পড়ে থাকতাম, পড়াশোনাটা কলকাতায় করেছি, ওখান থেকে পড়ে থাকতাম যে কখন একটু সুযোগ পাবো। যাই হোক, অল্প বিস্তর খেলেছি এবং তার জন্যই চাকরিটাও পেয়েছি। এখন সেই সুযোগটা নেই। তবে বলছি না একদম সুযোগ নেই বলতে, এখন আবার আইএসএল হয়ে মানে খুব ভালো খেললে, খুব ভালো যদি প্রচারের আলোয় নিয়ে যেতে পারে নিজেকে, তাহলে ও একটা ভালো জায়গা পাবে। বিবেক সিং এরই মধ্যে যেটা আছে, খেলতে গেলে তো আপনাকে আগে একটা প্রতিষ্ঠিত দলের সঙ্গে থাকতে হবে। আমি একটা ছেলের কথা, আপনি ডাক পাবেন, একটা ছেলের কথা বলছি, দুর্গাপুরের ভূমিপুত্র বিবেক সিং, বাচ্চা ছেলে, ও স্বপন সরকারের ক্যাম্পের, মানে তানসেন থেকে উঠে এসেছে, একদম দুর্গাপুরের ভূমিপুত্র। হি ইজ এ নাইস বয়, খুব ওবিডিয়েন্ট, বড়দেরকে ভীষণ রেসপেক্ট করে, পরিশ্রম করে, তার ফল পেয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবে সই করেছিল, সই করার পরে ও একটা বছর ছিল, সেইভাবে হয়তো সুযোগ পায়নি, সেই জন্য ও নিজেকে আইএসএলেরই ছোটো টিমে নিজেকে সই করে নিয়েছে, পয়সা পাচ্ছে। মানে ওর লাইফস্টাইল দেখলে বোঝা যায় ও অনেকটাই ভালো আছে আর 5টা ফুটবলারের থেকে। তো এইভাবে যদি কোনো ছেলে কোয়ালিটি থাকে আর পরিশ্রম অধ্যবসায় করে, টার্গেট যদি ফিক্সড থাকে, আমার টার্গেট যদি ইন্ডিয়া জাতীয় টিমে খেলবো, তাহলে কিন্তু ন্যাশনালটা খেলাই যায়। মানে এটা আমার ধারণা। এটা প্রসঙ্গে আপনি একটা যেটা বললেন যে ব্যক্তিগত নৈপুণ্যে কেউ কোথাও উঠতেই পারে, একেবারে শিখর পর্যন্ত উঠতে পারে, কিন্তু সার্বিকভাবে একটা দেশকে ক্রীড়ামুখী করা, ক্রীড়ানীতি, এটা ক্রীড়ানীতি ছাড়া হবে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে দুর্গাপুরে কে সুযোগ পেল, কে কোচিং করলো, এটা আমার মনে হয় খুব তার থেকেও অনেক বড় জিনিস। এটা আমি বলতে গিয়ে একটা বললাম যে না, ঠিক আছে, কিন্তু সরকার সার্বিকভাবে খেলার উপরে, যেমন আমি বলছি আপনাকে ফুটবল, ক্রিকেটটাতে যেমন সার্বিকভাবে সরকারিভাবে যেভাবে ক্রিকেটকে অনুদান থেকে আরম্ভ করে, কোচিং থেকে আরম্ভ করে এবং সমস্ত রকমের ফ্যাসিলিটি যেটাকে বলে, সেটা সম্পূর্ণভাবে ক্রিকেটকে দেওয়া হয় এবং দিয়ে আসা হচ্ছে বলা যায়। এবং এই ক্রিকেটটা মূলত আমরা, এটা তো ঘটনা যে আমরা ব্রিটিশদের লিগ্যাসি হিসাবে আমরা ক্রিকেটটাকে গ্রহণ করেছি এবং আমরা পেয়েছি, এবং আমরা আমাদের প্লেয়াররাও যথেষ্ট দক্ষতার সঙ্গে এই ক্রিকেটটাকে গ্রহণ করতে পেরেছি। না, এখানে তো কিন্তু পাশাপাশি আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে আজকে যেমন ধরুন ফুটবল খেলতে গেলে আপনার সার্বিকভাবে অন্যান্য খেলার প্রতিও একটা তার দক্ষতা থাকতে হবে এবং বিশেষ করে শারীরিক দক্ষতা তো থাকতেই হবে। আজকে আপনার কি মনে হয় যে যে ছেলেমেয়েদের, বাচ্চা ছেলেমেয়েদের আপনি বললেন যে যাদেরকে ট্রেনিং দিয়ে মাঠে নামাতে হবে, তাদের শারীরিক দক্ষতা কি অতটা রয়েছে?
না, সেটা তো যে কোচ থাকবে মানে তাকে এটা করতে হবে। আমরা যেটুকু শিখেছি, আগে যেমন খুব স্বাভাবিকভাবেই খেলাটা চলে আসতো প্রকৃতির মধ্যে, হ্যাঁ মানে ওটা আমাদের মননে ঢুকে গেছিল, একটু ফুটবল খেলতে হবে। এবার পাড়া দিয়ে কোনো কাকু যাচ্ছে, সে দেখে নিল ওই ছেলেটি ভালো খেলে, তাকে তুলে এনে একটা অন্য ক্লাবে দিল। কিন্তু এখন যেটা করতে হবে আমাদের, এখন যেটা করতে হবে সেটা করতে হবে সরকারকে পদক্ষেপ নিতে হবে, ইতিবাচক পদক্ষেপ, একদম পরিষ্কারভাবে ক্রীড়া নীতি করতে হবে, ক্রীড়া বাজেট তৈরি করতে হবে। এবং পশ্চিমবাংলার যদি চিন্তা করেন তাহলে কলকাতা ভিত্তিক অন্তত পক্ষে 2 থেকে 3টে, মানে কলকাতাটাকে ঘিরে, কারণ কলকাতার সাথে আছে আপনার 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে আছে হাওড়া, ফেলে দেওয়ার নয়, নদিয়া কিছুটা। তো এদেরকে ভিত্তি করে প্রত্যেকটা জেলায় একটা করে সরকারি কোচিং ক্যাম্প করতে হবে, বিগিনার্স থেকে, আন্ডার 12 থেকে তুলে আনতে হবে। এবার 12 থেকে তুলে আনলে যেটা এবার আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 23 এরকম করে খেলতে হবে। তো আমাদের কিছুদিন আগে ভারত সরকার যেটা পরিচালনা করেছিল ফিফার আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ, যেটা যুব ভারতীতে হয়েছিল, তো আমার সৌভাগ্য হয়েছিল, আমি বেশ কয়েকটা খেলা দেখেছিলাম। ফাইনালে যেটা ইংল্যান্ডের যে ছেলেটি আজকে তো ম্যানচেস্টার সিটিতে গুয়ার্দিওলার কোচিংয়ে খেলছে, নামটা ভুলে যাচ্ছি, হাফে যে খেললো, ম্যান অফ দ্য সিরিজ হলো, মনে রাখা উচিত ছিল, দুঃখ প্রকাশ করছি। তো আজকে তখন থেকেই বোঝা গেছে যে ও আজকে একটা সময় আসবে ও পৃথিবী কাঁপাবে, খেলছে। তো আমাদের এখন করতে হবে, আমাদের এখন থেকে যদি আমরা শুরু করি এর ফল পেতে আমাদের 10 বছর লাগবে। কিন্তু নিশ্চিত আমি যদি এইভাবে একটা সরকারি নীতি থাকে, তার সাথে আজকে ক্রিকেটের জন্য যে সমস্ত বড় বড় ফ্র্যাঞ্চাইজি, যে সমস্ত বড় বড় স্পন্সরার আসছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা বলুন না, আমাদের পাশের রাজ্যে উড়িষ্যায় নবীন পট্টনায়ক করে তো দেখিয়ে দিয়েছেন হকিকে। আজকে কোন মাত্রায় হকি তো মানে ধ্যানচাঁদ যখন খেলেছেন তখন হকিকে তো মানে একটা চরম জায়গায় নিয়ে গেছিলেন। তারপরে কিছুদিন ওইটা ছিল, তারপরে তো একটা সময় হকি তো আমরা একদম সকলের কাছে হারতাম একদম। আজকে 50 বছর পরে আমরা অস্ট্রেলিয়াকে হারালাম, আর পরপর 2 বছর আমরা অলিম্পিকে ব্রোঞ্জ পেলাম। তো এটার তো আজকে নবীন পট্টনায়ক 10 থেকে 12 বছর আগে শুরু করেছেন ওনার এই প্রচেষ্টা। পুরো হকি টিমটাকে উনি স্পন্সর করেছেন। কে করেছে? ওড়িশা গভর্নমেন্ট। তাদের জন্য আলাদা করে হকি স্টেডিয়াম হয়েছে, হকি টার্ফ পাতা হয়েছে, হকি হস্টেল হয়েছে। সমস্ত জাতীয় প্লেয়ারদেরকে একটা করে টুর্নামেন্ট জিতে আসলে তাদেরকে উপঢৌকন, সাথে তাদেরকে একদম নিশ্চিত জীবন দিয়েছেন। তো সম্ভব হয় না? নিশ্চয়ই হয়। আর সেখানে তো পশ্চিমবাংলা হচ্ছে ফুটবলের প্রাণকেন্দ্র। আমি বলছি না, আমি এখনকার সরকার বলে না, এটাতে একটু আমরা সরকার পিছিয়ে আছি। এখন তো মানে ক্রীড়ানীতি কেন্দ্রের রাজ্যে নেই, সেটা বলতে গিয়ে আমি সময় যেটা হয়েছিল আপনার ক্যাচ দেম ইয়ং, একটা এসেছিল, একটা কথা উঠেছিল, সরকারি একটা নীতি, অনেক নেতা মন্ত্রীরা এটাই বলতেন এবং সরকারও থেকেও একটা ডাক দেওয়া হয়েছিল যে ক্যাচ দেম ইয়ং। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু এখন আর আমরা শুনতে পাই না। সেটা যখন হয়েছিল তখন তাদের পক্ষে একটা সুবিধাও হয়েছিল, যে এই সময় ওনারা এটা নিয়ে এসেছিলেন, তখন কিন্তু আমাদের পিএসইউ গুলো অনেক স্ট্রং ছিল, পিএসইউতে চাকরি ছিল, পিএসইউতে আমাদের ক্রীড়া নির্বাচক বা ক্রীড়া সংগঠক অনেক মানে নিজেরাও ছিলেন স্বপ্রতিষ্ঠিত, তারা টিম করতেন, প্লেয়ারদেরকে তুলে নিতেন। অফিস লিগ চলতো, আপনি জানবেন না, কলকাতা মাঠে যখন আমাদের লিগ চলছে ফুটবলের কটা ডিভিশন চলতো, সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন অবধি, প্লাস নিচের নার্সারি লিগ, সব আইএফএ দ্বারা পরিচালিত হয়েছে। এবং তার সাথে চলতো অফিস লিগ 3টে ডিভিশন। আমরা দুর্গাপুর স্টিলের হয়ে আমরা এখানে লাগাতার আমরা খেলেছি এবং আমরা ফাইনালে মানে আমরা ফার্স্ট ডিভিশনে উঠেছি নিচ থেকে শুরু করে। তো সেই সময় একটা আবহাওয়া ছিল, 1-2 নম্বর প্রচুর সেক্টর ছিল, ওপেনিং ছিল, চাকরির একটা লোভ বলছি না, চাকরির একটা মানে আমি এই জায়গা অবধি খেললে আমি চাকরিটা পেতে পারি, এই একটা মানে বলে নিশ্চিত ছিল, হ্যাঁ, পেশার সঙ্গে যুক্ত হতে পারবো। সেই জন্য বাবা মারাও একটা পেশার দিকে লক্ষ্য করে ছাড়তেন। কিন্তু এখন ওই কারণের জন্য অনেক বাবা মা যদি খুব ভালো একটাই ছেলে ভালো খেলে, তারা বলছে পড়াশোনা করো, এটাও একটাই। আর এই কথাটাই আমি বলতে চাইছিলাম। এবং কিন্তু আমরা সরকারও তো সেইভাবে ওই জায়গাটা ওদের রাখতে পারছি না, জায়গা যে করে দিয়েছি ভালো খেলুক, আসবে চাকরি পাবে, বা সরকার দায়িত্ব নেবে।
সেই জায়গাটাতে আমাদের ল্যাগ বিরাট। একদমই একটা আমাদের যেটা দেখতে পাই ক্রীড়া বাজেট করতে হয় হবে। এশিয়াড অথবা অলিম্পিকের যখন সময় আসে তার আগে আমরা দেখেছি যে কি সরকার থেকে হঠাৎ তারা সক্রিয় হয়ে যায়, হ্যাঁ হঠাৎ সক্রিয়, এবং তারা মোটামুটি প্লেয়ার চয়েস করে যারা যারা যাচ্ছেন তাদের দায়িত্ব বহন করে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সারা বছর ধরে সেই প্লেয়ারকে আজকে মনু ভাকের, আজকে এটা তো ঘটনা যে মনু ভাকের তার ব্যক্তিগত নৈপুণ্যটা অনেক বেশি কাজ করেছে যত না সরকার থেকে তাকে সহযোগিতা করে। নীরজ মিশ্র একদম ব্যক্তিগত। আমার মনে হচ্ছে যে বিশেষ করে এবারে যে 5-6টা যে পদক যেটা এসেছে, এই 6টা পদকই যারা এসেছে তারা একেবারেই ব্যক্তিগতভাবে তার নৈপুণ্যে এসেছে। সরকার থেকে শুধু এসেছে হকিটা, অবশ্যই হকি একটা অনেকদিন পরে হকি একটা উৎসাহজনক, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, 50 বছর লেগে গেল অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করতে, এবং লড়াইটা সে জয়লাভ। এটা মেডেল পেলো না পেলো এটা বড় কথা না, বড় কথা হলো এই যে লড়াইটা যে দিতে পারলো। এবং আমার মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে যারা লড়াই করেছে, কিন্তু হকির যে টিমটা এরা কিন্তু সার্বিকভাবে একটা লড়াইয়ের মধ্যে ছিল। এটা আমাদের পক্ষে একটা, আপনি যেটা বললেন যে উড়িষ্যা সরকার তারা সরকারিভাবে এত অনুদান, সরকারিভাবে এত সুন্দর ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। কিন্তু যে কথাটা পাশাপাশি আপনি বলছিলেন, বিশেষ করে আজকে আমাদের রাজ্যে শুধু নয়, আমি মূলত আমাদের রাজ্যের কথাই বলছি, বাইরে তো নিশ্চয়ই আছে কি জানি না, এই যে মাঠগুলোও কিন্তু অনেক কমে গেছে। কারণ হচ্ছে যে আমি যদি কিছু ইস্পাত নগরী কথা বা বিভিন্ন সংরক্ষিত নগরী ছাড়া বাদবাকি সরকারি অথবা বেসরকারি যে বিভিন্ন ধরনের যে জমি আছে, যেগুলোতে আগে সন্ধ্যাবেলা হলেই ক্লাব সেখানে তৈরি হতো, সেখানে ছেলেরা খেলাধুলা করতে পারত, ধীরে ধীরে যেটা দাঁড়িয়েছে যে অনেক জায়গায় সেখানে অনেক ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, বহুতল বাড়ি তৈরি হওয়ার ফলে অনেক মাঠ কিন্তু হারিয়ে গেছে। না, আপনি যে কথা বলেন এটার সাথে আমি সহমত হচ্ছি না। বিশেষ করে দুর্গাপুর শিল্পাঞ্চলে মাঠ প্রচুর আছে এখনো ফাঁকা। না, আমি সার্বিকভাবে বলছি, সার্বিকভাবে বললাম, একদম সেটা ঠিক আছে। দুর্গাপুরের শিল্পাঞ্চল যেহেতু টাউনশিপ ভিত্তিক একটা শহর, এখানে নিজস্ব এমএনসি, আমরা মাঠের লোক নেই, ছেলে নেই। সার্বিকভাবে আমার কথাটা এইখানে যে আজকে খেলাটা বিশেষ করে ফুটবল, সেটা কলকাতা ভিত্তিক যে ফুটবলটা আমরা দেখেছি, এটাকে কলকাতার বাইরে রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য এবং জেলায় জেলায় নতুন নতুন ধরনের প্রতিভাকে খুঁজে বার করার জন্য সরকারিভাবে কি উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ, মানে আইএফএ একটা চেষ্টা করছে, কিছু লিগের খেলাগুলো এর বাইরে জেলায় দিচ্ছে। যেমন ধরুন কল্যাণী স্টেডিয়ামটায়, হাওড়া স্টেডিয়াম, তারপরে বারাসাত স্টেডিয়াম, এরকম জেলায় জেলায় কিছু খেলা দিচ্ছে। সব থেকে আনন্দের কথা বলতে গিয়ে বলি, দুর্গাপুরে এমএমসিতে এরিয়ান ক্লাব, গৌরব চ্যাটার্জি মানে বাপ্পা আছে, ওরা মাঠটা করেছে অসাধারণ মাঠ, পুরো মাঠটা ঘিরে নিয়ে দারুণ মাঠ করেছে, ইনফ্রাস্ট্রাকচার দারুণ করেছে। কিন্তু অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন মানে স্কিলফুল প্লেয়ার, সেটা যারা কোচ আছে তারাই ভালো বুঝবে। কিন্তু ওখানে যে পরিবেশটা করেছে, সত্যিকারের ফুটবল ওখান থেকে উঠে আসার মতন একটা পরিবেশ। আচ্ছা, আমরাও চেষ্টা করছি এই লাল ময়দানটাকে আগামী দিনে যদি সিএসআর প্রজেক্টে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অধিকর্তার সাথে কথাবার্তা চলছে, আমাদের সভাপতি সেক্রেটারি কথা বলছে, এগুলো করতে হবে। কিন্তু সার্বিকভাবে যেটা আপনি বলেছেন, অন্যান্য যে সমস্ত মফস্বল শহর বা কলকাতা শহরে যেগুলো মানে বিকেলবেলা হলেই সব হাফ প্যান্ট পরে কাদার মধ্যে খেলতে নেমে যেত, সেই জায়গার বড্ড অভাব। জায়গাতে প্রমোটারি ব্যবসা, এই যে প্রমোটারি রাজটা না, আমাদের কিন্তু ফুটবলের অনেকটা ক্ষতি করেছে। মানে আমরা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট তো আপনি বলেছেন, যেটা আজকে মানে আমি কলকাতার এটা বলছি, কারণ কলকাতার জায়গাটা কম ছোট, সার্বিকভাবে বলছি। আর সার্বিকভাবে যে মাঠের অভাবটা অতটা নেই না, আমি বলতে চাইছি যে এক হচ্ছে বিভিন্ন জায়গাতে পলিসির খুব অভাব, দ্বিতীয় হচ্ছে যে এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে, বিশেষ করে মোবাইল ফোন, বাচ্চাদের হাতে যেখানে মোবাইল যেভাবে পৌঁছে গেছে, তারা কিন্তু মাঠে যাওয়ার থেকে মোবাইলের প্রতি অনেক বেশি আগ্রহী এবং আসক্ত হয়ে গেছে। ফলে তারা দুটো জিনিসের ফলে ক্ষতি হয়েছে। একটা হচ্ছে শারীরিকভাবে তারা অনেক পিছিয়ে আছে,
যেটাতে হ্যাঁ এবং দ্বিতীয় শারীরিক যেটা দক্ষতার যেটা প্রয়োজন হয় সেটাতে, কারণ এক জায়গায় বসে মোবাইল ঘাঁটলে খুব স্বাভাবিকভাবেই শারীরিকভাবে সে অনেক বেশি পিছিয়ে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি পলিসি, যেটা আপনি বললেন যে একটা সার্বিকভাবে সরকারি পলিসি যে খেলোয়াড়দের, মানে আমি খেলে কি পাবো, আমি কি খেলে কি খেলবো, আমি দেশকে দেশের জন্য উজাড় করে দেবো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমার তো একটা যখন বয়স থাকবে না, যখন আমি খেলাধুলার তো একটা বয়স আছে, নিশ্চয়ই গায়ক গায়িকার অনেক শেষ দিন অবধি করতে পারে। রাজনীতি তো এখন সব থেকে বড় ক্লাস, নিশ্চয়ই রাজনীতি করলে আপনি সে একটা কথা বলতে গিয়ে বলছি মানে যে কোনো একটা সময় আমাদের প্রায় একদম শেষ সময়, আমি সেই জন্যই বলছি আমরা রাজনীতির কথাটাতে হয়তো যাব না, আমি কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ফুটবল নিয়ে যে উৎসাহ এই রাজ্য অন্তত এক সময় দেখিয়েছে, এবং স্বাধীনতার পর থেকেই এই রাজ্যে এবং স্বাধীনতার আগে থেকেও বলা যায়, এবং কলকাতা মাঠে শুধু ফুটবলের নেশাতে বহু মানুষ তারা রীতিমতো সেখানে লড়াই করে সেখানে পুলিশের মাউন্টেন পুলিশের ব্যাটন খেয়েছেন। এইরকম বহু মানুষ আজকে হয়তো তারা নেই, কিন্তু তাদের কথা আমরা জানি, এবং সেটাও একটা উন্মাদনা ছিল। এবং খেলার মধ্যে সব থেকে বড় কথা, খেলার যে উৎসাহ, এই উৎসাহটা কিন্তু মানুষকে অনেক বেশি তাদেরকে সামাজিকভাবে চাঙ্গা করে রাখতো। হ্যাঁ অবশ্যই, এবং এটা খুব আমাদের আজকে মানে আলোচনাটা আরো এগিয়ে নিয়ে গেলে ভালো হতো, আর অনেক কিছু আমাদের বলার ছিল, কিন্তু হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন সেটা আজকে আলোচনায় খুব স্কুলে ফুটবল, স্কুল লেভেল থেকে ফুটবলটা একেবারে প্রাথমিক স্তর থেকে, মানে রাজ্য সরকারের পরিচালনা স্কুল থেকে, তাহলে অবশ্যই মুশকিলটা হচ্ছে যে প্রাথমিকভাবে স্কুলগুলো এখন তো প্রায় স্কুলের সংখ্যা প্রায় নেই, খুবই কম হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রাথমিক স্তরে স্কুলগুলোর সার্বিকভাবে যে অবস্থা হয়ে আছে, সেখানে এটা ঘটনা যে হয়তো ড্রপ আউট এখন অনেক কমেছে, কিন্তু তবুও স্কুলের সার্বিকভাবে যে পরিবেশ, খেলাধুলার পরিবেশ অন্তত যথেষ্ট উন্নতি করতে গেলে আরো অনেক বেশি সচেতন হতে হবে, এটা আমার মনে হয়েছে, এবং আপনি আশা করি আমার সঙ্গে এটা নিয়ে একমত। একদম একদম। এবং আজকে আপনি অন্তত ফুটবলের যে দিনে দিনে যে আমাদের একটা অবনয়ন হচ্ছে, উন্নয়ন খুব একটা হচ্ছে না, এটা নিয়ে আপনি অবশ্যই অনেক কিছু আপনি বলুন যে উৎসাহী মানুষকে এগিয়ে আসতে হবে। সরকার সবসময় করবে না, কিছু উৎসাহী মানুষ যারা এক্স ফুটবলার, যারা মানে ফুটবল অনুরাগী, তারা একটু এগিয়ে আসে। শেষে সরকারি উদ্যোগটা কিন্তু থাকতেই, সরকারি সাহায্য এবং বড় বড় স্পন্সরের হস্তক্ষেপ, একদম এই দুটো দরকার। সাথে আমি বলবো ফুটবলের যারা ফুটবল লাভার বা ফুটবল যারা এক্স ফুটবলার, তারা একটু যদি মাঠে এগিয়ে আসে, যদি অবসর সময় এসে যদি দাঁড়িয়েও থাকে, তাহলেও ফুটবলের কিছু উন্নতি হবে। আমরা অনেক ধন্যবাদ, আপনি অনেক কথা আজকে অনেকগুলো নতুন নতুন বিষয় আজকে উপস্থাপিত করতে পারলেন, এবং আপনি নিজে একজন ক্রীড়া সংগঠক হিসাবে আপনি যেভাবে ফুটবলের অবনয়ন এবং তার পেছনের যে কারণগুলো ব্যাখ্যা করলেন, হয়তো গোটাটা করা সম্ভব হয়নি আমাদের সময়ের স্বল্পতার জন্য। আগামী দিনে আমরা আবার এটা নিয়ে হয়তো আরও অন্য কোনো বিষয় নিয়ে, বিশেষ করে ফুটবল সংক্রান্ত বিষয় নিয়ে আবার আমরা বসবো। আজকে আমাদের যেহেতু সময় হাতে নেই, তার আগে আমরা এটা বলি যে ফুটবল অন্তত সেই কথাটা মনে রাখতে হবে যে অন্তত বাঙালির সেই সেরা ফুটবল, বাঙালির খেলা সেরা খেলা ফুটবল, বাঙালির সেরা খেলা ফুটবল, এই সেরা খেলা ফুটবলটা সব খেলার সেরা, বাঙালির সেরা ফুটবল, এই সেরা ফুটবলে সেরাটা ফিরে আসুক, ফুটবলময় হোক, বা শিশুরা অন্তত মাঠে আসুক, তারা শরীর তৈরি করুক, তারা অন্তত ফুটবল, তারা হয়তো প্রত্যেকে হয়তো বিশিষ্ট খেলোয়াড় হবেন না, কিন্তু তারা অন্তত খেলার মধ্যে থাকুন, এটা আমরা অন্তত নিশ্চয়ই চাইবো। আজকের দিনে অন্তত শপথ আমাদের এটাই হোক। অনেক ধন্যবাদ শুভাশিস বাবু, আপনি আমাদের সঙ্গে এসেছেন আজকে, এবং অনেকগুলো বিষয় নিয়ে আপনি আমাদের সমৃদ্ধ করেছেন। অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে ফিরে যেতে হবে, আগামীকাল বা আগামী দিন আমরা আবার নতুন করে হয়তো ফুটবল বা অন্যান্য খেলার সংক্রান্ত বিষয় নিয়ে আবার আমরা বসবো, কারণ এটা আমরা তাগিদ বলে মনে করেছি। অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। ভালো থাকবেন। শুভরাত্রি।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।